নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে আজকে স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা, যে স্বামীজিকে সত্যি নিজের মনের মতন কাউকে আদৌ খুঁজে পেয়েছিলেন। বহুদিন পর আজকে আলোচনা করতে বসতে পারছি। মাঝে বেশ অনেকদিন অসুস্থতায় কেটেছিল, যাই হোক, কারণ নানান বিষয় এখন সব ঠিকঠাক। চেষ্টা করব। তো স্বামী শিষ্য সংবাদ থেকে আজকে স্বামী শিষ্য সংবাদ প্রায় প্রথম থেকে শুরু হয়েছিল। প্রত্যেকটা পাতা ধরে ধরেই আলোচনা চলতো। তো আজকে মানে এখন প্রায় অনেকটাই শেষের পর্যায়ে এসে পৌঁছেছি আমরা স্বামী শিষ্য সংবাদে। আজকের আলোচনাটা সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ, যে স্বামীজি এত খাটলেন, তিনি কি তার মনের মতন কাউকে পেয়েছিলেন? সৌমদীপ প্রণাম। বহুদিন পর আবার সবার সাথে খানিকটা দেখা, মানে এই অনলাইনের সূত্রে দেখা হচ্ছে। তো 1901 সালের আলোচনা এটা। 1901 সালে 1901 সালের এই আলোচনাটা স্বামীজি তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর সাথে করেছিলেন। তার এক বছর পরেই স্বামীজি তার লীলা সংবরণ করেন, তার মর্ত লীলা সংবরণ করেন। সৌমদীপ, আমার গলার ঠিকঠাক পাওয়া যাচ্ছে কিনা একটু জানাস না ভাই। তো 1901 সালে দাঁড়িয়ে স্বামীজি বলছেন যে তিনি তার মনের মতন কাউকে পেয়েছেন কিনা সেটা নিয়ে কথা বলছেন। তো দেখা যাক স্বামীজি কি বক্তব্য। ষোড়শপল্লী, স্থান বেলুড় মঠ। আওয়াজটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। স্থান বেলুড় মঠ, বর্ষ 1901 খ্রিস্টাব্দ। স্বামীজি আজকাল, আচ্ছা সৌমদীপ, ঠিক আছে। স্বামীজি আজকাল মঠেই অবস্থান করিতেছেন। শরীর তত সুস্থ নহে, তবে সকাল সন্ধ্যায় বেড়াইতে বাহির হন। স্বামীজি বেশিরভাগ পরিব্রাজক থাকতেন। স্বামীজি বলতেন আমার বদ্ধ থাকতে ভাল লাগে না, চিঠিতে একটা জায়গাতে রয়েছে। তো যেহেতু শরীরটা সুস্থ নয়, তাই বলছেন যে শিষ্য যে আজকাল মঠেই অবস্থান করিতেছেন, মানে মঠ ছেড়ে খুব একটা বেরোচ্ছেন না। শরীর তত সুস্থ নহে, তবে সকাল সন্ধ্যায় বেড়াইতে বাহির হন। সকাল সন্ধ্যায় একটু হাঁটাহাঁটি করেন। শিষ্য আজ শনিবার মঠে আসিয়াছে। স্বামীজির পাদপদ্মে প্রণত হইয়া তার শারীরিক কুশল বার্তা জিজ্ঞাসা করিতেছে। শনিবার শিষ্য তো চাকরি করত, তো ও মঠে এসছে শনিবার দিন ছুটিতে। তো স্বামীজির পাদপদ্মে প্রণত হইয়া, এটা খুব ইম্পর্টেন্ট। শিষ্যকে গুরুর সাথে দেখা হলে শিষ্যের প্রথম কাজ শিষ্যের ঠিকভাবে তার মন প্রাণ সবকিছু নিয়ে গুরুর পায়ে মাথা ঠেকানো। শুধু মাথাটা ঠেকানো নয়, তার সাথে যেন মন এবং প্রাণ সংযুক্ত থাকে। তার যাবতীয় মন জগৎ ছেড়ে যেন গুরুর পায়ে যায়, এবং তার প্রাণ বলতে তার সমস্ত কিছু সব নিয়ে শিষ্যকে প্রথমে গুরুকে প্রণাম করতে হয়, তারপর গুরুর পায়ের কাছে বসতে হয়। তো শিষ্য স্বামীজির পাদপদ্মে প্রণত হইয়া তাহার শারীরিক কুশলবার্তা জিজ্ঞাসা করিতেছেন, তার শরীরকে খবর জিজ্ঞাসা করছেন। স্বামীজি বলছেন এ শরীরের তো এই অবস্থা, এই শরীরটার তো এই অবস্থা। স্বামীজি বললেন না আমার তো এই অবস্থা। আমরা সবসময় কি বলি, শরীর খারাপ থাকলে আমার শরীরটা খারাপ। স্বামীজি বলছেন এই শরীরের এই অবস্থা। দোলা চক্রবর্তী, দোলাদি, জয় ভগবান। এই শরীরের তো এই অবস্থা, তোরা তো কেউই আমার কাজে সহায়তা করতে অগ্রসর হচ্ছিস না। 1901 সালে স্বামীজিকে এই কথাটা বলতে হচ্ছে যে এই শরীরের তো এই অবস্থা, কারণ স্বামীজির তখন চিন্তা হয়ে গেছে যে শরীরটা তো খারাপ হচ্ছে। স্বামীজি তো জানেন যে তিনি কবে যাবেন। তো বলছে তোরা তো কেউই আমার কাজে সহায়তা করতে অগ্রসর হচ্ছিস না, মানে স্বামীজি তার নিজের মতন কাউকে পাচ্ছেন না যে তার মতন করে সে কাজ করবে। আমি একা কি করব বল? এটা বড় অসহায় একটা প্রশ্ন। খুব বড় যারা আধ্যাত্মিক মহিরু তাদের, কারণ একটা সময় পর তারা একা হয়ে যান, বড্ড একা হয়ে যান, এবং তারা যেভাবে কাজ করেন
সেইভাবে কাজ করতে আর তাদের শিষ্যদের মধ্যে খুব একটা দেখেন না। এটা যে শুধু স্বামীজির হয়েছিল তা না, এটা প্রায় অনেকেরই এই কথাটা আমি বলতে দেখেছি যে আমি আর একা কি করব বল, আমি একা কি করব বল। এই প্রশ্নটা বড় সাংঘাতিক যে আমি একা কি করব, কারণ একটা সময় পর গিয়ে প্রত্যেকেই দেখে যে কেউ না কেউ যারাই বড় হয়েছেন যে, আর এটাই বোধহয় নিয়তিও থাকে যে তাকে একা সব কাজ করতে হয়। একটা চিঠিতে যতদূর সম্ভব রামকৃষ্ণানন্দজিকে চিঠিটি লিখছেন স্বামীজি, পত্রাবলীতে চিঠিটি রয়েছে, আমার পড়তে গিয়ে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম যে বেলুর মঠ তো স্বামীজি প্রচন্ড খেটে টাকা জোগাড় করে করলেন, এবং সেখানের যে মানে খেতে বসে যে পিড়িতে বসে খায়, সেই পিড়িটার টাকাও স্বামীজি হিসাব করে পাঠাচ্ছেন। তো আমি অবাক হয়ে গেছিলাম যে একটা মানুষ কতটা ভালোবাসলে আর কিভাবে কাজ করলে এইটা করতে পারে যে খাওয়ার পিড়িটার টাকা অবধি সে হিসাব করে পাঠিয়ে দিচ্ছে, যাতে তার গুরু ভাইরা ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, ঠিকভাবে থাকতে পারে, এবং গুরু ভাইরা ঠিকভাবে থেকে ধ্যান ধারণাটা চালিয়ে যেতে পারে। তার থেকেও বড় কথা, তার গুরু ভাইরা যাতে শান্তিতে ঠাকুরের কথা বলে যেতে পারে। তিনি একটা জায়গাতে যখন উদ্বোধন তৈরির সময় যতদূর সম্ভব ব্রহ্মানন্দজিকে চিঠিটা লেখা, আমি ভুল হতে পারি ক্ষেত্রে, যতদূর সম্ভব ব্রহ্মানন্দজি, স্বামীজি বলছেন যে আমি এখানে বরফ ঠেলে ঠেলে প্রচারের কার্য করে তো টাকা পাঠাচ্ছি, শুধু তোরা মায়ের জন্য এক টুকরো জমি রেখে দে উদ্বোধনের জন্য। স্বামীজি তুমুল খেটে টাকা পাঠাচ্ছেন, কিন্তু তাকে কখন গিয়ে, এটা কোনো সমালোচনা নয়, তাকে কখন গিয়ে এইভাবে বলতে হয় যে তোরা শুধু মায়ের জন্য একটু করে জমি রেখে দে, টাকা তো আমি পাঠাচ্ছি। সেই একটা মানুষ কিন্তু দৌড়ে গেল পাগলের মতন সারাটা জীবন, যে না, যাতে ঠাকুরের নাম সবাই জানতে পারে, যেই কারণে আজকে বসে কথা অব্দি বলছি। সত্যি কথা বলতে তার কারণ হচ্ছে যে অবশ্যই গুরু কৃপা, ভগবানের বিষয়ে তো রয়েছে। একটা ঘটনা আমি কোনোদিনও ভুলবো না, স্বামীজির জন্মদিন পালন হচ্ছে ভগবানের সামনে বিরাটিতে, মায়ের বাড়িতে। তো ভগবান তো আধ্যাত্মিক পথে আসেন স্বামীজির অকালে ফোটা একটি ফুলের প্রতি, এই কবিতাটি পড়তে গিয়ে। তো আমি অ্যাঙ্কারিং করছিলাম অনুষ্ঠানটাতে। তো আমি অ্যাঙ্কারিং করতে গিয়ে বলছিলাম যে ভগবানের জীবনটা প্রায় বলতে গেলে স্বামীজির দেওয়া। তখন ভগবান বলেছিলেন যে হ্যাঁ, এটা একদম ঠিক কথা বললি, আমার জীবনটা আসলে স্বামীজিরই দেওয়া। কারণ ভগবান তখন একটা কোনোদিন আধ্যাত্মিক কথা জানেননি, শোনেননি, মানে তখন একটা অদ্ভুত অবস্থার মধ্যে ভগবান সেই সময়টায় কাটাচ্ছিলেন, যখন আধ্যাত্মিক পথের শুরুর আগের অবস্থা ভগবানের। তো সেই সময় আচমকা তার ভাগ্য যেভাবে যায় আর কি, হঠাৎই গ্রন্থাগারে যান, একটা বই আচমকা টেনে নেন এবং পাতা উল্টে পড়তে গিয়ে অকালে ফোটা একটি ফুলের প্রতি কবিতাটি পড়েন এবং দেখেন যে এটি তো তারই অবস্থা লেখা। তো পারলে কেউ কবিতাটা পড়ে নেবেন, টু অ্যান আর্লি ভায়োলেট, ইংলিশে কবিতাটা, সেখান থেকে বাংলায় অনুবাদ, অকালে ফোটা একটি ফুলের প্রতি। তখন ভগবান দেখেন যে এটার রচয়িতাকে, দেখতে গিয়ে দেখছেন যে রচনা করছেন স্বামী বিবেকানন্দ। তাহলে তার গুরুকে, ভগবান সবসময় রুটে যেতেন যে তাহলে গুরুকে, যে এরকম লিখতে পারে তাহলে তার গুরুকে। তখন খুঁজতে গিয়ে ঠাকুর, সেখানে ঠাকুরের পরম্পরা খুঁজতে গিয়ে স্বামী পবিত্রানন্দজি। তো স্বামীজি যদি সেদিন ওইভাবে না খাটতেন, আসলে একজনকে খাটতেই হয়, সে যদি ভাবে যে বাকিরা বসে আছে বলে আমিও বসে থাকবো, তাহলে হয় না। আসলে স্বামীজি যদি ভাবতেন যে আমি কেন পীরেটার টাকাও জোগাড় করে দেব, আমি কেন একা বেলুরের জন্য ভাববো, মঠের জন্য ভাববো, তাহলে আজকে মঠ হওয়া তো দূরস্থ, হয়তো ঠাকুরের নামটাও কেউ জানতে পারতো না। কারণ স্বামীজি তো বাড়িতে অসুবিধা ছিল, মা বিধবা, ছোট ছোট ভাই বোন তার মুখের দিকেই তাকিয়ে রয়েছে। একটা স্বামীজির ভাবনা ভয়ঙ্কর লেগেছিল আমার, যে স্বামীজি এক জায়গায় বলছেন যে একদিকে দেখতে পাচ্ছি যে একদিকে মা আর ছোট ছোট ভাই বোনেরা যারা কেবল আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, যে আমি রোজগার করে আনলে তারা খাবে। আমি দেখতে পাচ্ছি আমি যদি আজ ঘর ছেড়ে বেরিয়ে যাই তাহলে আমার মা হয়তো না খেয়ে মরে যেতে পারেন। কিন্তু আর একদিকে এটাও আমি দেখতে পাচ্ছি, স্বামীজি নিজের কথা বলছেন, যে আমি যদি ঘর ছেড়ে না বেরোই, ঠাকুরের কথা মানুষ জানতে পাবে না, অনেক মা না খেয়ে মরবে। তো আমি ঠিক করলাম আমাকে ঘর ছেড়ে বেরোতে হবে। তো এইভাবে যারা ভাবতে পারে, আচার্য শঙ্কর
শঙ্করাচার্য, আদিগুরু শঙ্করাচার্য। একদিকে তার বিধবা মা, আর একদিকে তাকে এই জগৎ উদ্ধারের কাজ করতে হবে, রক্ষা করতে হবে ভারতবর্ষকে, অদ্বৈত বেদান্তকে প্রতিষ্ঠা করতে হবে। শঙ্করাচার্য যদি তো সেদিন বিধবা মা, ঘরে একা, কেউ নেই, খুব কষ্টে দিন কাটিয়েছেন, কিন্তু বেঁচে তো ছিলেন, মরে তো যাননি কারুরই মারা। তারা মানে ধন্য যে তারা এইরকম ছেলেদের জন্ম দিয়েছেন। আচার্য শঙ্কর কিন্তু বেরিয়ে গেলেন ঘর ছেড়ে, যে তাকে তার কাজ করতে হবে। তো কাউকে কাউকে দায়িত্ব নিতে হয়, কাউকে কাউকে নিজের মাথাটা হাড়ি কাঠে দিতে হয়, কারণ তারা বলি প্রদত্তই থাকে। তো স্বামীজি এই জায়গাটা বলছেন যে আমি একা কি করবো বল, কারণ তাকে সারা জীবন একাই খেটে যেতে হয়েছে। একা দৌড়েছেন, একা আমেরিকার প্যাকিং বাক্সে গিয়ে রাত কাটিয়েছেন, একা শিকাগোতে গিয়ে বক্তৃতা দিয়েছেন, সাথে একমাত্র ঠাকুর ছিলেন, আর কিন্তু কেউ ছিলেন না। তিনি সবাইকে দেখে গেছেন তার মতন করে। বাংলাদেশের মাটিতে এবার এই শরীরটা হয়েছে, এ শরীর দিয়ে আর কি বেশি কাজকর্ম চলতে পারে? বাংলাদেশের মাটিতে এবার এই শরীরটা হয়েছে, জন্ম নিয়েছে বাংলাদেশের মাটিতে, বলছে এই শরীর দিয়ে কি আর বেশি কাজকর্ম চলতে পারে? মানে সত্যি 1901-এ স্বামীজি তখন যা যা করে দিয়েছেন, বেলুর মঠ প্রতিষ্ঠা হয়ে গেছে, উদ্বোধন, যে প্রকাশনা থেকে এই বইটি প্রকাশিত স্বামী শিষ্য সংবাদ, সেই বইটি অব্দি, মানে সেই বইটির যে উদ্বোধন প্রকাশনা, সেটা অব্দি স্বামীজির প্রেরণাতে স্বামী যোগানন্দজি প্রচন্ড খেটে করে ফেলেছেন। স্বামীজি গোটা বিশ্বের দরবারে ঠাকুরের নাম প্রচার করে দিয়েছেন, সবাই জানতে শুরু করেছে, আসতে শুরু করেছে, আর কত করবেন। স্বামীজি বলছেন তোরা সব এখানে আসিস শুদ্ধাধার, তোরা যদি আমার এইসব কাজে সহায় না হোস, আমি একা কি করব বল। একটা অদ্ভুত আক্ষেপ এটা ভিতরে, যে তোরা সব শুদ্ধ আধার, দেখতে পাচ্ছি এদের দিয়ে কাজ হবে, কিন্তু অ্যাকচুয়ালি কেউ খাটবে না। পারলে সবাই ধ্যান ধারণা করতে পারলেই তো খুশি হতো। সত্যি বলতে স্বামীজিও তো খুশি হতেন, স্বামীজি তো নিজে ঠাকুরের কাছে চেয়েছিলেন যে আমি সুখদেবের মতন সমাধিস্থ হয়ে থাকতে চাই, মাঝে মধ্যে উঠবো, শরীর ধারণের জন্য কিছুটা খাবো, আবার সমাধিস্থ হব। কিন্তু ঠাকুর তাকে এটা শোনার পর এত বকা দিয়েছিলেন যে স্বামীজি কাঁদতে শুরু করেন। তারপর স্বামীজি এত কাজ করলেন। স্বামীজির কাজের ধরনটা ছিল খুব সুন্দর। যখন কাজ করতেন ভয়ঙ্কর ভাবে কাজ করতেন, তারপর আবার ঘরে ঢুকে যেতেন, ধ্যান ধারণায় ডুবে থাকতেন, নিজের মধ্যে ডুবে থাকতেন, একটু বাইরে যেতেন, খেতেন, আবার ডুবে থাকতেন, এরকম টানা চলতো। আবার স্বামীজি সমস্ত কিছুতে ডুবে যেতেন, আবার কাজে ডুবে যেতেন। তার কাজে ডোবাটাও যেরকম ভয়ানক ছিল, তেমনি তার ধ্যান ধারণায় ডুবে যাওয়াটাও ভয়ানক ছিল। এই দুটো সমান না হলে কিন্তু কোনোটাই আসলে হয় না। শুধু ধ্যান ধারণা করলে সেইটা ঠিক মানুষের জন্য কিছু করা হলো না, কিন্তু হ্যাঁ করা হলো না তা নয়, ধ্যান ধারণারও একটা নিজস্ব তরঙ্গ থাকে, সেইভাবে সে মানুষকে সাহায্য করে, কিন্তু ঝাঁপিয়ে পড়ে যে সাহায্য, সেইটা হয় না। তো স্বামীজি শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন তোরা সব এখানে আসিস শুদ্ধাধার, তোদের আধার খুব শুদ্ধ, তোরা যদি আমার এইসব কাজে সহায় না হস, তাহলে আমি একা কি করবো। বলছে তোরা যদি আমার এইসব কাজগুলোতে সাহায্য না করিস, সহায় না হোস, তো আমি একা কি করবো বল। শিষ্য মহাশয়, এইসব ব্রহ্মচারী ত্যাগী পুরুষেরা আপনার পশ্চাতে দাঁড়াইয়া রহিয়াছেন, আমার মনে হয় আপনার কার্যে ইহারা প্রত্যেকে জীবন দিতে পারেন, তথাচ আপনি ওই কথা বলিতেছেন কেন। স্বামীজি শিষ্য তখন স্বামীজিকে বলছে যে মহাশয়, এই সকল ব্রহ্মচারী ত্যাগী পুরুষেরা, তখন অলরেডি স্বামীজি সন্ন্যাসও দিতে শুরু করেছেন, একটা পরম্পরাও শুরু করে দিয়েছেন, যে এই সকল ব্রহ্মচারী ত্যাগী পুরুষের আপনার পশ্চাতে দাঁড়াইয়া রহিয়াছেন। যে সমস্ত সন্ন্যাসীরা ততদিনে হয়ে গেছেন, স্বামী সদানন্দজি যতদূর সম্ভব, বিরজানন্দজিও বোধহয় সন্ন্যাসী হয়ে গেছেন, 4 জনকে সন্ন্যাস প্রথমত তো দিয়েই ছিলেন, তারা তো রয়েছেন। যা আমার মনে হয় আপনার কার্যে ইহারা প্রত্যেকে জীবন দিতে পারেন। সেটা শিষ্যের মনে হচ্ছে যে স্বামীজির কাজে এরা প্রত্যেকে জীবন দিয়ে দিতে পারে, তাও আপনি ওই কথা বলছেন কেন, তাও আপনি এটা কেন বলছেন। স্বামীজি বলছেন কি জানিস, আমি চাই a band of young Bengal, একদল জোয়ান বাঙালি, এরাই দেশের আশা ভরসা স্থল। আমি চাই একদল জোয়ান বাঙালি, এরাই দেশের আশা ভরসা স্থল।
সবাই বলে না যে এখন কেন আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করছো, অল্প বয়স, বয়স হলে করবে। আসলে আমরা তো এবিসিডিটাও বয়স হলে লিখতে শিখি না, আমরা খাওয়াটাও বয়স হওয়ার পরে খাওয়া শিখি না। আমরা কম বয়স থেকেই কিন্তু খেতে শিখি, কম বয়স থেকেই এবিসিডি শিখি, ক খ গ ঘ শিখি, সব কম বয়স থেকেই শিখি। তাই আদতে সবকিছু কম বয়সেই হয়, শুধু আমরা আধ্যাত্মিকতাটাকে আমরা নিজেদের ছোটখাটো ভোগ চরিতার্থ করার জন্য বুড়ো বয়সের জন্য ফেলে রাখি। কিন্তু আমরা আদতে বুঝি না ভোগ কি, বুঝলে বুড়ো বয়সের জন্য কেউ ফেলে রাখতো না, তাহলে অল্প বয়স থেকেই মজাটা নিত। কারণ আদতে তো সবাই মজা নিতে চায় জীবনে, আধ্যাত্মিকতার মজাটাও সেই জন্য যদি বুঝতো মানুষ তাহলে কম বয়স থেকেই নিত। তো তাই জন্য আর কম বয়সীরাই পারে আসলে কিছু বদলে দিতে। তাই স্বামীজি বলছেন যে কি জানিস, আমি চাই এ ব্যান্ড অফ ইয়ং বেঙ্গল, এরাই দেশের আশা ভরসার স্থল, চরিত্রবান, বুদ্ধিমান, পরার্থে সর্বত্যাগী এবং আজ্ঞা অনুবর্তী যুবকগণের উপরেই আমার ভবিষ্যৎ ভরসা। চরিত্রবান, যাতা জোয়ান বাঙালি হলে হবে না, বলছে কিরকম হতে হবে না, চরিত্রবান, তাদের চরিত্র থাকবে, বুদ্ধিমান, বুদ্ধি থাকতে হবে, পরার্থে সর্বত্যাগী, সে কেমন সর্বত্যাগী হবে না, পরের জন্য সর্বত্যাগী হবে, নিজের জন্য ত্যাগ নয়, সে পরার্থে সর্বত্যাগী হবে, এবং আজ্ঞা অনুবর্তী, মানে যা বলবে সেটাই করবে। গুরু শিষ্যের সম্পর্ক এরমই হয়, ডেমোক্রেটিক সম্পর্ক হয় না, কারণ গণতান্ত্রিক সম্পর্ক, ভোট দিয়ে তারপর গুরুর কথা মানা হলে এমন হয় না। এরকমই সম্পর্ক হয় যে আজ্ঞা অনুবর্তী যুবকগণের উপরই আমার ভবিষ্যৎ ভরসা। স্বামীজি বলছেন তাদের উপরই আমার ভবিষ্যতের সব ভরসা, আমার আইডিয়া সকল যারা ওয়ার্কআউট করে আমাদেরও দেশের কল্যাণ সাধনে জীবনপাত করতে পারবে। বলছে যে যারা স্বামীজির আইডিয়া গুলো, এইরকম মানুষ যারা বুদ্ধিমান হবে, যারা পরার্থে তারা সর্বস্ব ত্যাগ করতে পারবে, তেমন কিছু জোয়ান ছেলে যারা স্বামীজির চিন্তাগুলোকে ও দেশের কল্যাণ সাধনে জীবনপাত করবে। স্বামীজি বলছেন না যে আমার কল্যাণ সাধনে জীবনপাত করবে, গুরুর সাথে এটাই বাবা মার তফাৎ। সরি টু সে, বলতে বাধ্য হচ্ছি, কখনো না কখনো গিয়ে বাবা মাও বলেন যে আমার জন্য এটা কর, কিন্তু গুরু কখনো বলেন না আমার জন্য কর। গুরু সবসময় বলেন যে মানুষের জন্য কর, দেশের জন্য কর। আমি ভগবানকে কোনোদিনও বলতে শুনিনি আজ অব্দিও যে আমার জন্য কিছু কর, বরাবর বলতে শুনেছি যে মানুষের জন্য কিছু কর। তো গুরু এমনই হন, কোনোদিনও নিজের জন্য চান না বলেই এই গুরু শিষ্যের সম্পর্কটা এমন এক সম্পর্ক যেটা পৃথিবীর কিছুর সাথে মেলে না, কিছুর সাথে মেলানো যায় না যাকে। বলছেন নতুবা দলে দলে কত ছেলে আসছে ও আসবে, তাদের মুখের ভাব তমপূর্ণ, হৃদয় উদ্যম শূন্য, শরীর অপটু, মন সাহস শূন্য, এদের দিয়ে কি কাজ হয়? স্বামীজি বলছেন যে নতুবা কত ছেলে আসছে ও আসবে, অনেক ছেলেই তো আসছে এবং আসবেও, কিন্তু তাদের মুখের ভাব তমপূর্ণ, মানে 3 প্রকার গুণ আছে, 3 গুণ রয়েছে, গীতাতে বর্ণিত রয়েছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। তমগুণ যারা খুব একটা কাজের হবে না, ঘুমাতে চাইবে বেশি, মদ মাংস এইসবের উপরই নির্ভর করবে। রজগুণ হচ্ছে প্রচন্ড কাজ করবে, কিন্তু ধ্যান ধারণা সেভাবে করবে না, কিন্তু ভয়ঙ্কর কাজকর্ম করবে, খালি কাজ কাজ কাজ, শুধু সেটা থাকলেও হবে না। আবার সত্যগুণ গুণী তারা যারা খালি ধ্যান ধারণা নিয়েই পড়ে থাকতে চাইবে। তাই ঠাকুর স্বামীজির বিষয়ে বলতেন যে ও সত্যগুণে পরিপূর্ণ, ওর মধ্যে একটু রজগুণের ছাপ রয়েছে, কারণ রজগুণের ছাপ না থাকলে কোনোভাবেই কাজ করা সম্ভব হয় না, রজগুণের ছাপ থাকলে তবেই সে কাজ করতে পারে। কিন্তু স্বামীজি বলছেন যে কত ছেলে আসছে ও আসবে, তাদের মুখের ভাব তমপূর্ণ, মানে তমগুণে পরিপূর্ণ, সেখানে ঈশ্বরীয় কাজ হওয়া সম্ভব নয়। হৃদয় উদ্যম শূন্য, নতুন কিছু করব, ঝাঁপিয়ে পড়বো, নিজে থেকে করব, এই ভাবটা নেই। শরীর অপটু, শরীর না দিলে কিভাবে কাজ করবে সে। মন সাহস শূন্য, মনে সাহসও নেই, এদের দিয়ে কি কাজ হয়? আর আধ্যাত্মিক কাজ সাহস না থাকলে আর শরীর ঠিক না থাকলে একেবারেই হয় না। আধ্যাত্মিক কাজে প্রচন্ড ঝুঁকি রয়েছে, তাই অত্যন্ত সাহসী হতে হয়, ঝাঁপিয়ে পড়ার।
আর শরীর ঠিক থাকার দরকার। এদের দিয়ে কি কাজ হয়? নচিকেতার মতন শ্রদ্ধাবান 10-12টি ছেলে পেলে আমি দেশের চিন্তা ও চেষ্টা নতুন পথে চালনা করে দিতে পারি। নচিকেতা যে বাবার কথা রাখতে যমের কাছে গিয়েও কোনোভাবেই, যমরাজ তাকে হাজার কিছু বলা সত্ত্বেও কোনোভাবেই সে ব্রহ্মজ্ঞান ছাড়া আর কিচ্ছু চায়নি, এবং সে ব্রহ্মজ্ঞান লাভ করেই যমরাজের কাছ থেকে ফিরে এসেছিল। তো নচিকেতাকে যে কথা কঠোপনিষদে এই একখানটি রয়েছে, আপনারা পারলে কেউ দেখবেন, এই একখানটি অসম্ভব সুন্দর। যমরাজ নচিকেতাকে বলছে যে তুমি বাচ্চা, তুমি অন্য কিছু চাও, তুমি জ্ঞান লাভ কেন করতে চাইছো, বারবার তাকে ঘোরাচ্ছেন। তাকে বলছেন এই মানে কঠোপনিষদটা অবশ্যই পারলে পড়বেন, মানে অপূর্ব লাগবে। যমরাজ নচিকেতাকে বলছেন যে তোমাকে আমি একটি সুন্দর রথ দেব, সেই রথে তোমার মনোমত রমণীরা তোমার মনোরঞ্জন করবে, তারা নৃত্য গীত গাইবে, তোমাকে আমি দীর্ঘায়ু দেব। তো নচিকেতা যমরাজকে উত্তর দিচ্ছে যে আপনি আমাকে দীর্ঘায়ু দেবেন বলছেন, কিন্তু আমি তো অনন্ত জীবন চাই, আপনি কি আমাকে অনন্ত জীবন দিতে পারেন? মানে সেই ঘুরে ফিরে ব্রহ্মজ্ঞান বলছে, আপনি আমাকে বলছেন একটি রথ দেবেন, সেই রথে সুন্দর রমণীরা মনোরঞ্জন করবে, কিন্তু তা কি অনন্ত? তা কি কোনোদিন শেষ হবে না? সেই নৃত্যগীত কি চিরকালীন? তখন নচিকেতা দেখছে তো মুশকিল, তখন আবার নতুন জিনিস অফার করছে। নচিকেতা আবার সেটাকে কাটছে। শেষ অব্দি গুরু দেখলেন শিষ্য ব্রহ্মজ্ঞান ছাড়া আর কিছুই চায় না। তখন বাধ্য হয়ে যমরাজ, যিনি ধর্মগুরুও বটে, তিনি নচিকেতাকে ব্রহ্মজ্ঞান প্রদান করলেন, ব্রহ্মজ্ঞানের উপদেশ দিলেন, এবং নচিকেতা জ্ঞান লাভ করলেন, এবং তারপর তাকে ফেরত পাঠালেন আবার পৃথিবীতে। তো স্বামীজি এখানে বলে দিচ্ছেন যে নচিকেতার মতন শ্রদ্ধাবান 10-12টি ছেলে পেলে আমি দেশের চিন্তা ও চেষ্টা নতুন পথে চালান করে দিতে পারি। নচিকেতার মতন যদি 10-12টা নতুন ছেলে পাই তবে, তার মানে আদতে এই সময় অবধিও স্বামীজি নিজের মনের মতন কাউকে পায়নি। নিজের মনের মতন কাউকে পাওয়া খুব মুশকিল। যে কাজ করে তাকে বেশিরভাগ সময় একাই কাজ করে যেতে হয়। তো আজকে আলোচনা এই অবধি থাক। কালকে যোগাবাশিষ্ঠ সার নিয়ে আলোচনা, আবার পুরনো যেভাবে আলোচনা চলতো সেইভাবেই আলোচনা চলবে। সোমবার দিন স্বামী শিষ্য সংবাদ, বুধবার দিন যোগাবাশিষ্ঠ সার, বুধবার আর শুক্রবার দিনকে বেদান্ত সাধনা নিয়ে আলোচনা। তো আজকের যেটা মূল বিষয় ছিল যে স্বামীজি কি নিজের মনের মতন কাউকে পাননি, স্বামীজি নিজের মুখেই বলছেন যে তিনি আসলে পাননি। প্রচুর ছেলে এসছে, আসবে, কিন্তু স্বামীজি তার মনের মতন কাউকে পাননি। রুমিদি প্রণাম, সোমনাথ শাহ সেন প্রণাম, পার্থদা প্রণাম, বিক্রমবাবু প্রণাম, তোতন ঘোষ, অপূর্ব রায় প্রণাম। বা আমি জানি না আজকে হয়তো একটু দেরি হয়ে গেছে, তবে লাইভ প্রায় শেষের পথে, মানে প্রায় না, লাইভ শেষের পথে। কালকে যোগাবাশিষ্ঠ সার নিয়ে সন্ধ্যা 9টা থেকে আলোচনা, আর শুক্রবার দিন বেদান্ত সাধনা থেকে আলোচনা, আর কালকে শ্যামবাজারেও আলোচনা রয়েছে সন্ধ্যেবেলায়, সুদেশনা আলোচনা করবে। যদি কেউ শ্যামবাজারে আসতে চান, 5 মাথার মোড়ে মেট্রো স্টেশন থেকে 3-4 মিনিটের হাঁটা ডিস্টেন্স, 3-4 মিনিটও খুব একটা লাগে না, তাহলে আসতে পারেন। সুদেশনার আলোচনা রয়েছে কাল শ্যামবাজারে। আজকে তাহলে এই অবধি থাক। দিবাকর শাহ প্রণাম, মানসবালা প্রণাম, অপূর্ব রায় প্রণাম। কালকে আবার সন্ধ্যাবেলা 9টা নাগাদ লাইভে আসছি যোগাবাশিষ্ঠ সার নিয়ে। নমস্কার।